প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সবাই আজ এক বৈশ্বিক মহামারী করোনার করাল গ্রাসে ঘরবন্দী হয়ে আছি। লকডাউনের এই সময়ে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ দের উদ্যোগে ও আকাশবাণী শিলচর কেন্দ্রের সহযোগিতায় গৃহীত শিক্ষাদান কার্যসূচি নিঃসন্দেহে এক অভূতপূর্ব প্রয়াস। আজ তোমাদের নবম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত ইতিহাস পুস্তিকার দ্বিতীয় অধ্যায় ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাদের পটভূমিটা দেখতে হবে যে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে বা জাতীয়তাবাদ বিষয়টা কি। এই জন্য আমাদের ফিরে যেতে হবে মুঘল সাম্রাজ্যের সময়ে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজনীতিতে প্রবেশ করে। তারপর ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য রাজনৈতিক ক্ষমতা আহরণ করার দরকার হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক রবার্ট ক্লাইভ বঙ্গের নবাব সিরাজউদ্দৌলাকে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে পরাজিত করে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত মজবুত করেন। তো তার ঠিক 100 বর্ষ পরই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এই সিপাহী বিদ্রোহ ছিল ভারতবর্ষের ইতিহাসে এক প্রকার রাজনৈতিক মুক্তির আন্দোলন। যদিও সেই বিদ্রোহ ব্যর্থ হয়, তথাপিও এই বিদ্রোহ থেকেই ভারতীয় জাতীয় জীবন গড়ে ওঠে। ইংরেজ প্রশাসন তারপর ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ায় ভারতীয়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং ভারতীয়রা শোষণ, অন্যায়, অত্যাচার ইত্যাদি বিচার করার সক্ষমতা লাভ করার সাথে সাথে ভারতীয়দের সমাজ, জাতি তথা দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতার ভাব প্রকাশ পায়। এই নবচেতনাকেই নবজাগরণ, রেনেসাঁ বা জাতীয়তাবাদের উন্মেষ বলে আখ্যা দেওয়া হয়। জাতীয়তা, স্বশাসন, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে তাদের মনে অজানা কৌতূহল ভরে ওঠে। ছাত্রজীবন শেষ করে ফিরে আসা ব্যক্তিরা তাদের নবচিন্তার আলো সমাজ জীবনে ছড়িয়ে দিয়েছিলেন। তাদের মনে একতার ভাব গড়ে উঠেছিল এবং পরাধীনতা থেকে মুক্তির স্বপ্ন তারা দেখছিলেন। এইভাবেই ঘটনাক্রমে ভারতবর্ষে জাতীয়তাবাদের সূচনা হয়। তো ভারতবর্ষে জাতীয়তাবাদের সূচনা হওয়ার পিছনে যে কারকগুলি প্রধানত কাজ করেছিল, সেই কারকগুলি সবগুলি আমরা উল্লেখ করব না। প্রধানত যেগুলি উল্লেখযোগ্য ছিল সেগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম কারণ ছিল পাশ্চাত্য শিক্ষার প্রভাব, দ্বিতীয় কারণ ছিল যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধন, তৃতীয় কারণ সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা, চতুর্থ সংবাদপত্রের ভূমিকা, পঞ্চম ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম, ষষ্ঠ দাদাভাই নৌরোজির অবদান। তো প্রথম কারণটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম কারণটি ছিল পাশ্চাত্য শিক্ষার প্রভাব। তো 1843 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল পরিষদের আইন সদস্য তথা শিক্ষা সমিতির সভাপতি লর্ড ম্যাকলে ইংরেজি ভাষার মাধ্যমে পশ্চিমী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পরামর্শ দিয়েছিলেন। সেই অনুসারে 1854 খ্রিস্টাব্দে নিয়ন্ত্রণ সভার সভাপতি চার্লস উডের প্রেরণপত্র অনুযায়ী নিম্ন পর্যায়ে দেশীয় ভাষায় ও উচ্চ পর্যায়ে ইংরেজি ভাষায় শিক্ষার পোষকতা করা হয়েছিল। উডের প্রেরণপত্রই ভারতবর্ষে আধুনিক শিক্ষার ভিত গড়ে তোলে। পাশ্চাত্য শিক্ষা বঙ্গভাষীকে প্রভাবিত করেছিল এবং কালক্রমে কলকাতা শিক্ষা ব্যবস্থার অভিকেন্দ্র হয়ে ওঠে। কলকাতার ছাত্ররা তারা পাশ্চাত্যের মহান চিন্তাবিদ যেমন রুশো, ভোল্টায়ার, ম্যাকলে, হারবার্ট স্পেন্সারদের রচনা পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্বপ্ন দেখছিলেন। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানে মাতৃভূমিকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন।
ঠিক সেইভাবে কবি ইকবালের সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা ইত্যাদি গানের মাধ্যমে ভারতীয়দের মনে জাতীয়তাবাদের স্পৃহা জাগ্রত হয়। এইভাবে আধুনিক শিক্ষা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলেছিল। তো তার ঠিক পরবর্তী কারণ হলো যাতায়াত ব্যবস্থার উন্নতি। তো যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে ব্রিটিশরা কেন উদ্যোগ নিল সেটা আমরা বুঝতে হবে। ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করার স্বার্থে। ঔপনিবেশিক মনোবৃত্তি নিয়ে তারা ভারতবর্ষে এসেছিল। ভারতবর্ষের কাঁচামাল ক্রয় করতে ও ইংল্যান্ডে প্রস্তুত করা শিল্প সামগ্রী ভারতবর্ষে বিক্রি করতে এদেশের যাতায়াত ব্যবস্থার উন্নতি করার প্রয়োজন দেখা দেয়। ঠিক সেইভাবে তারা 1839 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে। তার পরবর্তীতে লর্ড ডালহৌসির রাজত্বকালে এই পথটি পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত হয়। প্রধান শহর, বন্দর, বাজারগুলিকে এই পথের সঙ্গে সংযোগ করা হয়। অসমে চা পাতা উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের জন্য যাতায়াত ব্যবস্থা উন্নত করার দিকে ব্রিটিশরা অগ্রসর হয় এবং 1853 খ্রিস্টাব্দে বোম্বাই ও থানের মধ্যে 21 কিলোমিটার পথ রেল চলাচলের মাধ্যমে ভারতবর্ষের রেল যাতায়াত ব্যবস্থার সূচনা হয়। তো তারপর ঠিক 30 বছর পর 1883 খ্রিস্টাব্দে অসমে চা পাতা উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের জন্য 1883 খ্রিস্টাব্দে সদিয়া থেকে ডিব্রুগড় পর্যন্ত রেল যোগাযোগ শুরু হয়। তার পরবর্তী সময়ে ব্রিটিশরা ভারতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্যে তারা টেলিগ্রাফ ব্যবস্থার প্রথম সরকারি খণ্ডে এবং তার পরবর্তী ক্রমে ব্রিটিশরা বেসরকারি খণ্ডেও টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন করে। এইভাবে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থারও আধুনিকীকরণ ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশদের মাধ্যমে এবং তা ভারতীয় জাতীয়তাবাদ সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তৃতীয় কারণ যেটা আমরা পড়ব সেটা হলো ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন। তো এই আন্দোলনে কয়েকজন মহান ব্যক্তি সমাজে প্রচলিত ধর্মীয় অন্ধবিশ্বাস, অশুভ পরম্পরা এবং কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠন করে পরিচ্ছন্ন সমাজের গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। এদের মধ্যে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ বা তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের আমরা উল্লেখ করতে পারব। তাছাড়াও আন্তর্জাতিক সংস্থা, থিওসফিক্যাল সোসাইটি, আলিগড় আন্দোলন এইসবের অনেক প্রভাব আমরা দেখতে পারি। তো প্রথমে আমি রাজা রামমোহন রায় ও তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার সম্বন্ধে জানব এবং সেই ঘটনা কিভাবে তৎকালীন ভারতবর্ষকে প্রভাবিত করেছিল সেটার বিষয়ে আমরা পড়ব। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জন্মদাতাও বলা হয়। তিনি প্রাচীন ভারতীয় সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি এই তিনটি সভ্যতার সাথে পরিচিত হওয়ার যোগ্যতা আহরণ করে মহাসমন্বয়কে আঁকড়ে ধরে ভারতবর্ষে নবযুগের সূচনা করেছিলেন। হিন্দু ধর্মের পরিচ্ছন্ন ভাবমূর্তিকে প্রকাশিত করার উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা পরবর্তীতে আমরা ব্রাহ্ম সমাজ নামে জানতে পারি। তো ব্রাহ্ম সমাজ ভারতবর্ষের সামাজিক সংস্কার আন্দোলনে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করে এবং তারা বিভিন্ন মতামত পোষণ করে সমাজের বিভিন্ন কুসংস্কারের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে। তারা একাধারে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা মূর্তি পূজার অসারতায় বিশ্বাস করে, তারা বাল্যবিবাহ, পর্দা প্রথা, বহু বিবাহের মতো কুসংস্কারের বিরুদ্ধে গর্জে ওঠে, বিধবা বিবাহকে সামাজিক স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে
তারা দাবি করে এবং পরবর্তীকালে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংকের সহায়তায় এক বিশেষ আইনের মাধ্যমে সমাজ থেকে সতীদাহ প্রথা বিলুপ্তির চেষ্টা চালিয়ে যান। তারপর রাজা রামমোহন রায় স্ত্রী শিক্ষার বিস্তার ও নারীদের সম্পত্তির অধিকার সুনিশ্চিত করার কাজে মনোনিবেশ করেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের সাথে মিলে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ হিসাবে বিখ্যাত হয়। ঠিক সেইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সমাজ সংস্কার আন্দোলন শুরু হয় এবং স্বামী দয়ানন্দ সরস্বতী পাঞ্জাবে আর্য সমাজ ও কেশবচন্দ্র সেনের নেতৃত্বে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ গঠিত হয়। ঠিক সেইভাবে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংস দেবের মতবাদকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের মনে স্বদেশ প্রেমের সঞ্চার করা, ভারতীয়দের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং ভারতীয়দের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির ভাব গড়ে তোলা। তো তার দর্শন ছিল arise, awake and stop not till the goal is reached, যার মানে হলো উঠো, জাগ্রত হও এবং ততক্ষণ না থেমে যেও যতক্ষণ তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হও। এইভাবে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সামাজিক সংস্কার আন্দোলনে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করেন। তিনি 1883 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্মসভায় হিন্দু ধর্মের উপর সাবলীল বক্তৃতা দিয়ে আমেরিকাবাসীকে মুগ্ধ করেছিলেন। তার পরবর্তী সময়ে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলির প্রবেশও ভারতবর্ষে দেখতে পাই এবং সেইভাবে থিওসফিক্যাল সোসাইটি এই আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে অ্যানি বেসান্ত সমাজসেবার মধ্য দিয়ে প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতির পুনরুদ্ধারের চেষ্টা করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। মিসেস অ্যানি বেসান্ত ভারতবর্ষকে মাতৃভূমি হিসেবে আঁকড়ে ধরেছিলেন। তার কর্মস্পৃহা ও চিন্তার বিশালতা প্রত্যেক ভারতীয়দের অনুপ্রেরণা জুগিয়েছিল। 1907 খ্রিস্টাব্দে বারাণসীতে অ্যানি বেসান্তের প্রতিষ্ঠা করা সেন্ট্রাল হিন্দু স্কুলটি 1915 খ্রিস্টাব্দে কাশী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তারপর আমরা পরবর্তী আন্দোলন, যেটা মুসলিম সমাজের মধ্যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। স্যার সৈয়দ আহমেদ খানের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত আলিগড় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় মুসলিম সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার ও তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার সঞ্চয় করাকেই আলিগড় আন্দোলন বলা হয়। 1875 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত আলিগড় মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ 1920 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, যা মুসলিম সমাজের মধ্যে এক যুগান্তকারী ভাবধারার প্রকাশ ঘটায় এবং তাদের নবচেতনায় জাগ্রত করে। তো এইভাবে আমরা বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠনের মাধ্যমে ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতীয়তাবাদের উন্মেষ দেখতে পাই। পরবর্তী সময়ে আমরা সংবাদপত্রের ভূমিকা আলোচনা করব। তো সংবাদপত্রের ভূমিকা বলতে গেলে সংবাদপত্র কিভাবে জনমত গঠন করতে পারে তোমরা ইতিমধ্যেই জানো। সংবাদপত্রের মধ্যে কোনো একটি ঘটনার উপর বা কোনো একটি বিষয়ের উপর পক্ষে বা বিপক্ষে মতামত তুলে ধরা সম্ভব হয়, যার দ্বারা সংবাদপত্র জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সঠিক সংবাদ পরিবেশনও করতে পারে, আবার সেই তথ্যটাকে ভুলভাবেও পরিবেশন করতে পারে। তো সংবাদপত্রের ভূমিকা
জনমত গঠনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে সর্বপ্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র 1870 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকির দ্বারা প্রকাশিত হয়। তো মূলত এই সংবাদপত্রগুলি ইংরেজ সমাজের মুখপত্র হয়ে কাজ করে, তারা ভারতীয় জনমতের প্রতিনিধিত্ব করেনি। দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের মাধ্যমে ভারতে নবজাগরণ তথা জাতীয়তাবাদ গড়ে ওঠায় সরকার বিভিন্নভাবে দেশীয় সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করে। 1861 সালের খাদ্যাভাবের ফলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষেরা মৃত্যুমুখে পতিত হয়। দেশীয় সংবাদপত্রগুলি লর্ড লিটন ও তার প্রাদেশিক শাসকদের তীক্ষ্ণ সমালোচনা করে। লর্ড লিটন যার ফলে রেগে গিয়ে 1878 খ্রিস্টাব্দে কুখ্যাত প্রেস আইন জারি করে বসেন, যার ফলে মাদ্রাজের হিন্দু, বোম্বাইয়ের কেশরী, বঙ্গের বঙ্গদর্শন, অমৃতবাজার পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তোমরা জানো যে কুখ্যাত প্রেস আইন থেকে রক্ষা পেতে গিয়ে অমৃতবাজার পত্রিকা সাময়িকভাবে কিছুদিনের জন্য ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। তো এর ফলে আমরা দেখতে পাই যে সংবাদপত্রের উপর ব্রিটিশ প্রশাসন এক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন করে এবং ভারতীয় জনমতকে স্বাধীনভাবে প্রকাশিত হতে বাধা আরোপ করে। তার পরবর্তী কারণ হিসাবে আমরা জাতীয় কংগ্রেসের সৃষ্টি দেখতে পারব। সেই সময়ে এক জাতীয় সংগঠনের প্রস্তুতি চলছিল। ভারতীয়দের এক সূত্রে বাঁধার জন্য কয়েকজন মহান ব্যক্তি সেই ভূমিকা গ্রহণ করেন ও যাদের মধ্যে বঙ্গীয় নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে এক সংস্থা প্রতিষ্ঠা করেন। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জাতীয় চেতনাকে এক সর্বভারতীয় সংঘবদ্ধ রূপ প্রদান করে। ব্রিটিশ সরকারের আইন সদস্য সিপি ইলবার্ট একটি বিল উত্থাপন করে জেলা দণ্ডাধীশ পর্যায়ে ভারতীয় বিচারককে অভিযুক্ত ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেন। ইউরোপীয়রা প্রতিরক্ষা সংস্থা নামের একটি প্রতিষ্ঠান গঠন করে এই বিলের বিরুদ্ধাচরণ করেন। ইলবার্ট বিলকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে ঐক্য গড়ে তুলতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলন নাম দিয়ে কলকাতায় একটি জনসভার আয়োজন করে। এই সভায় জাতীয় কংগ্রেস গঠনের পথ প্রশস্ত করে তুলেছিল। পরবর্তীতে অ্যালেন অক্টোভিয়ান হিউম নামের এক অবসরপ্রাপ্ত অসামরিক আধিকারিক ভারতীয়দের স্বার্থে একটি জাতীয় সংগঠন তৈরি করেন 1885 খ্রিস্টাব্দে। এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় 1905 সাল দুটি ঘটনা জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে এক প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রথমটি ছিল এশিয়া মহাদেশের ক্ষুদ্র শক্তি জাপান শক্তিশালী রাষ্ট্র রাশিয়াকে পরাজিত করার ঘটনা, যা ভারতীয় জাতীয়তাবাদীদের মনে সংগ্রামী চেতনা জাগ্রত করে এবং তারা পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন। দ্বিতীয়টি ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গ, যা জাতীয়তাবাদীদের মনে তীব্র ইংরেজ বিরোধী মনোভাব জাগ্রত করে। জাতীয় কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়, এক দল হয়ে যায় নরমপন্থী, অপর দল হয়ে যায় চরমপন্থী। চরমপন্থীর দলে ছিলেন বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল। চরমপন্থীরা অরবিন্দ ঘোষের নেতৃত্বে স্বরাজ, স্বদেশী ও জাতীয় শিক্ষা ইত্যাদির উপর আস্থা রেখে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক জাতীয়তাবাদের গতি
সজাগ রাখার চেষ্টায় মেতেছিলেন। তো এইভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তুতি ও জাতীয় কংগ্রেসের গঠনের পরবর্তী অধ্যায়ে ভারতবর্ষের জাতীয়তাবাদ চালিত হয়। সপ্তম কারণ হিসেবে আমরা দাদাভাই নওরোজির অবদান আলোচনা করব। ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে রাজা রামমোহন রায়ের পর দাদাভাই নওরোজি প্রভূত উৎসাহ জুগিয়েছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জড়িত ছিলেন এবং পরবর্তীকালে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন। তিনি স্বরাজ আমার জন্মসত্ত্ব এই ধারণাটি তৈরি করে দিয়ে ভারতীয় সমাজে প্রভূত অবদান জুগিয়েছিলেন। যদিও তার দেওয়া স্বরাজ শব্দের অর্থ ছিল স্বায়ত্তশাসন, তিনি স্বরাজের মাধ্যমে স্বাধীনতাকে বোঝাতে চাননি। এইভাবে ভারতবর্ষে গড়ে ওঠা জাতীয়তাবাদ জাতীয় আন্দোলনের ভিত্তি স্বরূপ হয়ে পড়ে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয়তাবাদকে কেন্দ্র করে পরবর্তীকালে ভারতীয় জনসমাজ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে অবতীর্ণ হয়। তো এইভাবে 1757 খ্রিস্টাব্দের পর থেকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের সৃষ্টি হয় ভারতবর্ষে, এবং সেই কারণগুলিও আমরা আজ অধ্যয়ন করলাম। এই জাতীয়তাবাদ উন্মেষের প্রধান কারণগুলি হিসেবে আমরা দেখলাম যে তাতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব পড়ে, পাশ্চাত্য চিন্তাবিদদের তাদের ধ্যান ধারণা চিন্তা ভারতীয়দের চেতনা জাগিয়ে তোলে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে একদল যুবক ভারতীয় জাতীয় আন্দোলনে নেমে পড়েন, যার ফলস্বরূপ আমরা ভারতবর্ষে স্বাধীনতা লাভ করতে পারি কালক্রমে। যাতায়াত ব্যবস্থার উন্নতি কিভাবে ব্রিটিশরা করেছিল এবং কেন করেছিল সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ভারতে কিভাবে ধর্মীয় সংস্কার এবং আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয় এবং হিন্দু ধর্মের সংস্কার তথা অন্যান্য ধর্মের সংস্কারও ভারতীয়দের কিভাবে উদ্বুদ্ধ করেছিল সেই বিষয়ে আমরা জানতে পারি। ব্রিটিশ আগ্রাসন এবং খ্রিস্টান ধর্মের প্রসারের পাশাপাশি হিন্দু ধর্মীয় উন্মাদনার চেতনা সেই সময় জাগ্রত হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সংস্কারধর্মী উদ্যমের সহায়তায় রাজা রামমোহন রায় ভারতে বেশ কিছু কুসংস্কারের অবসান ঘটাতে সমর্থ হন এবং সেইভাবে সংস্কারমুখী আন্দোলনের গতি আরো তীব্রতর হয়।